নমস্কার। অষ্টম শ্রেণীর আমার সকল ছাত্রছাত্রীদের আজকের এই বিশেষ ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা ২০২৬ সালের বাংলা সিলেবাসের প্রথম ইউনিটের একটা অসাধারণ গল্প পড়ব। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা পথ চলতি। আর শোনো, আমরা কিন্তু শুধু গল্পটা পড়েই ছেড়ে দেব না। এই গল্প থেকে পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো সবথেকে গুরুত্বপূর্ণ তার একেবারে তৈরি করা উত্তর নিয়েও বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক। বেশ, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আচ্ছা, গল্পে ঘোকার আগে চলো আমরা লেখকের সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। আমাদের লেখক হলেন বিখ্যাত ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর গল্পের সময়টা একটু কল্পনা করার চেষ্টা করো। সময়টা হলো ১৯২৮ সাল, আর লেখক গয়া থেকে একটা ট্রেনে করে ফিরছেন। এই ট্রেন যাত্রাই হলো আমাদের গল্পের মূল প্রেক্ষাপট। তো লেখকের যাত্রাটা শুরুতেই একটা বিরাট সমস্যার মুখে পড়ল। তিনি উঠেছেন দেরাদুন এক্সপ্রেসে, কিন্তু স্টেশনে পৌঁছে যা দেখলেন সে তো সাংঘাতিক অবস্থা। ট্রেনে বুকওয়ালিয়া তিল ধারণের জায়গা নেই। সেকেন্ড ক্লাস, মিডল ক্লাস, প্রত্যেকটা কামরা মানুষে একেবারে ঠাসাঠাসি। কেউ কেউ তো মেঝেতেই বিছানা পেতে বসে পড়েছে, আবার কেউ কোনো রকমে দাঁড়িয়ে আছে। এই মারাত্মক ভিড়ের মধ্যে লেখকের চোখে একটা আশ্চর্য জিনিস পড়ল। একটা বিশাল থার্ড ক্লাস বগি প্রায় ফাঁকা পড়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে ওঠার সাহস কেউ দেখাচ্ছে না। কেন? কারণ কামরাটা দখল করে বসে আছে কয়েকজন জবরদস্ত চেহারার পাঠান, মানে যারা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ থেকে আসা কাবুলিওয়ালা বা ব্যবসায়ী। তাদের হুঙ্কার আর দাপটে সাধারণ যাত্রীরা তো দূরের কথা, রেলের কর্মচারীরাও সে কামরার কাছে ঘেঁষতে ভয় পাচ্ছে। আর ঠিক এখান থেকে কিন্তু আমাদের গল্পটা একটা দারুণ মোড় নিতে চলেছে। এই রকম একটা পরিস্থিতিতে লেখক কি করলেন, তার সাহসী সিদ্ধান্তের ফল কি হলো, চলো এবার আমরা গল্পের মূল ঘটনাগুলোর গভীরে ঢুকে পড়ি। লেখকের মনে তখন একটাই প্রশ্ন, এই যে এত ভয়ঙ্কর দেখতে পাঠান যাদের দাপটে কেউ কাছে যাচ্ছে না, তাদের কামরায় তিনি উঠবেন কি করে? যেখানে সবাই ভয়ে পিছিয়ে যাচ্ছে, সেখানে তিনি কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছেন যে জায়গা একটা করে নিতেই হবে। এখানেই আসে গল্পের আসল টুইস্ট। লেখকের কাছে একটা বিশেষ সুবিধা ছিল, বলা যেতে পারে একটা গোপন অস্ত্র। আর সেটা কি জানো? তিনি ফার্সি ভাষায় কথা বলতে পারতেন। সেই সময়ে আফগানিস্তানে ফার্সি ছিল শিক্ষিত এবং সম্ভ্রান্ত মানুষদের ভাষা, যে ভাষাটা শুনলেই লোকের সম্মান করত। আচ্ছা, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। ফার্সি ছিল আফগানিস্তানের উচ্চবিত্ত সমাজ আর সরকারি কাজকর্মের ভাষা, মানে একটা আভিজাত্যের প্রতীক। অন্যদিকে পশতু ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, যার সম্মান ফার্সির মতো অতটা ছিল না। এই পার্থক্যটা জানা খুব জরুরি। লেখক এই জ্ঞানটাকেই কাজে লাগালেন। তিনি সাহসের সঙ্গে কামরার দিকে এগিয়ে গেলেন, আর পাঠানদের দিকে তাকিয়ে পরিষ্কার ফার্সিতে বললেন, মোরা জাগা বিদে বারারে সির্ফ এক আদমি, যার মানে হল আমাকে জায়গা দাও শুধু একজন মানুষের জন্য। কথা শোনার সাথে সাথে পাঠানরা একেবারে অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগল। আর এখানেই তোমরা ভাষার আসল ক্ষমতাটা দেখতে পাবে। একটু আগে সেই রাগ, সেই হুঙ্কার নিমেষের মধ্যে সম্মানে বদলে গেল। একজন কমবয়সী পাঠানের সাথে ফার্সিতে দু-চারটে কথা বলার পরেই তারা লেখককে শুধু ভেতরেই আসতে দিল না, বরং তাকে একজন জ্ঞানী মানুষ ভেবে সম্মান করে বসার জন্য পুরো একটা বেঞ্চ খালি করে দিল। কামরার ভেতরে ঢুকে লেখক এবার তার চারপাশটা ভালো করে দেখতে লাগলেন। গুণে দেখলেন সেখানে প্রায় ১৬ জন পাঠান পুরুষ বসে আছে। আর গোটা কামরাটায় একটা অদ্ভুত মেশানো গন্ধ, বাসি কাপড়ের গন্ধ, ঘামের গন্ধ, আর তার সাথে হিঙের একটা তীব্র ছাঝালো গন্ধ। লেখক যেন এক মুহূর্তে ওদের জগতের একজন হয়ে গেলেন। এরপরেই একটা খুব সুন্দর ঘটনা ঘটল, যা দুই সংস্কৃতির মধ্যে একটা সেতু তৈরি করে দিল। একজন বয়স্ক পাঠান, যিনি বরিশালের পটুয়াখালীতে ব্যবসা করেন, তিনি লেখকের সঙ্গে একেবারে খাঁটি বরিশালের টানে বাংলায় কথা বলে উঠলেন। ভাবো একবার, কি দারুণ একটা মুহূর্ত! লেখক দেখলেন সম্পর্কটা আরও গভীর করার এটাই সুযোগ। তিনি তখন তাদের সংস্কৃতি নিয়ে নিজের জ্ঞান প্রকাশ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে পশতু ভাষার শ্রেষ্ঠ কবি খুশহাল খাক্খাট্টকের গজল এখানে কেউ গাইতে জানে কিনা। এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই একজন পঠান ভীষণ উৎসাহিত হয়ে উঠল, আর তারপর গভীর আবেগের সাথে একটা গজল গাইতে শুরু করল। কখনো সে কানে হাত দিচ্ছে, কখনো বা বুকে হাত রেখে গাইছে।
তার সেই গান যেন ওই সাধারণ ট্রেনের কামরাটাকে একটা সাংস্কৃতিক মঞ্চে পরিণত করল। কিন্তু গল্পের আসর তো এখানেই শেষ হল না। লেখকের পর পশতদের একটা খুব বিখ্যাত লোকগাথা আদম খান আর দূর খানের দুঃখের প্রেমের কিস্সা বা গল্প শুনতে চাইলেন, আর সঙ্গে সঙ্গে আর একজন পাঠান অত্যন্ত আগ্রহ নিয়ে সেই করুণ প্রেমের গল্প বলতে শুরু করল। মুহূর্তের মধ্যে ওই ভয়ঙ্কর দেখতে কামরাটা একটা চলন্ত পশত সাহিত্য সম্মেলনে পরিণত হল। তাহলে এই ছোট্ট ট্রেন যাত্রায় লেখক আর পাঠানদের সম্পর্কটা কিভাবে একেবারে বদলে গেল? চলো ভয় থেকে বন্ধুত্বের এই অসাধারণ রূপান্তরটাকে আমরা একটু ধাপে ধাপে দেখে নিই। এই যাত্রাটা একটা খুব স্পষ্ট পরিবর্তন দেখায়, তাই না? দেখো, প্রথমে ছিল ভয় আর হুঙ্কার, তারপর লেখক ভাষা দিয়ে সেই বাধাটা ভাঙলেন। এর ফলে জন্ম নিল পারস্পরিক সম্মান আর গ্রহণযোগ্যতা, আর সব শেষে সেটা পরিণত হলো একটা উষ্ণ আন্তরিক সাংস্কৃতিক আদান প্রদানে। তাহলে এই যে এত সুন্দর একটা গল্প আমরা পড়লাম, এই অসাধারণ সাক্ষাৎ থেকে আমরা আসল কি শিক্ষা পেলাম? চলো গল্পের মূল ভাবনাগুলো নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করা যাক। এই গল্পটা আমাদের খুব সহজ করে তিনটে দারুণ জিনিস শেখায়। প্রথমত, ভাষাবিভেদ দূর করে মানুষের মধ্যে সংযোগের সেতু তৈরি করতে পারে। দ্বিতীয়ত, আমাদের কখনোই কারোর বাইরের চেহারা বা পোশাক দেখে তাকে বিচার করা উচিত নয়। আর তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, গান এবং গল্পের প্রতি ভালোবাসা একটা বিশ্বজনীন বন্ধন, যা সমস্ত মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বেশ, এবার আমরা সেই অংশে চলে এসেছি যার জন্য তোমরা সবাই অপেক্ষা করছিলে, পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তার মডেল উত্তর। এবার কিন্তু সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই প্রশ্নটা 2026 সালের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারো কয়েকই আসবেই। উত্তরটা লেখার সময় দুটো ভাগ রাখতে হবে। প্রথমত, তিনি কেন ওই কামরাটায় ওঠার সিদ্ধান্ত নিলেন, আর দ্বিতীয়ত, তার সেই গোপন অস্ত্র জিনিসটা ঠিক কী ছিল। পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার জন্য উত্তরটা ঠিক এইভাবে সাজিয়ে লিখবে। প্রথম পয়েন্টে লিখবে, ট্রেনটা অসম্ভব ভিড়ে ঠাসা ছিল আর একমাত্র পাঠানদের কামরাতেই জায়গা খালি ছিল। দ্বিতীয় পয়েন্টে লিখবে, তার গোপন অস্ত্র ছিল ফার্সি ভাষায় কথা বলার ক্ষমতা। আর ৩ নম্বর পয়েন্টে ব্যাখ্যা করে দেবে যে তিনি জানতেন আফগানিস্তানে ফার্সি হল শিক্ষা ও মর্যাদার ভাষা, তাই তিনি বিশ্বাস করেছিলেন যে এই ভাষা ব্যবহার করলে তিনি সম্মান পাবেন। এই প্রশ্নটা কিন্তু খুব আসে। এখানে জানতে চাওয়া হয়েছে যে ওই প্রাথমিক উত্তেজনার পর ট্রেনের কামরার মধ্যে যে সাহিত্য, গান আর গল্পের একটা আসর বসেছিল, তার একটা সুন্দর বর্ণনা দিতে হবে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঠ্য থেকে নির্দিষ্ট উদাহরণগুলো তুলে ধরতে হবে, যেমন খুশাল খা খট্টকের গজলের কথা, তারপর আদম খান আর দূর খানের কিস্সার কথা। এই দুটো পয়েন্ট অবশ্যই উল্লেখ করতে হবে। আর শেষে লিখবে যে এই ঘটনাগুলোই কামরাটিকে একটি চলমান পশতু সাহিত্য সম্মেলনে পরিণত করেছিল। ব্যাস, উত্তর তৈরি। সবশেষে এই গল্পটা আমাদের একটা শক্তিশালী কথা মনে করিয়ে দেয়। ভাষার দূরত্ব মুছে দেয় মানবিকতার উষ্ণতা। আমাদের সংস্কৃতি আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, কিন্তু সংযোগ স্থাপনের একটুখানি চেষ্টা আমাদের ভেতরের আসল মানুষটাকে জাগিয়ে তোলে। আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শেষ করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মনে রাখবে, পরীক্ষায় ভালো ফল করার জন্য ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি সবচেয়ে জরুরি। তাই পরীক্ষার আগে অবশ্যই এই আলোচনাটা আর একবার দেখে রিভিশন করে নিও। আমাদের এই প্রচেষ্টা যদি তোমাদের একটুও সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না। তোমাদের মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করে নাও যাতে ওরাও শিখতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই যাত্রায় সঙ্গে থেকো। তোমাদের সাফল্যই আমাদের সবচেয়ে বড় প্রেরণা। খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা নিশ্চয়ই পারবে।